Hello and welcome everyone. I am Shongita and you are watching English with Shongita Ma'am channel. So সবাইকে ওয়েলকাম ইন আওয়ার চ্যানেল। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ রয়েছো। তো চলো ফার্স্টে একটু ক্লাস রুটিনটা দেখে নেব। তো এভরিডে অর্থাৎ মানডে টু ফ্রাইডে সকাল 7:30টাতে আমরা ইংলিশের ডিটেলস ক্লাস করে থাকি বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের, অ্যান্ড 6 PM সন্ধ্যা 6টাতে কিন্তু আমরা ভোকাবুলারি ক্লাস করে থাকি, বাট আপাতত এটা স্টপ রয়েছে, আবার আমরা স্টার্ট করব। তো স্যাটারডে সকাল 7:30টাতে কিন্তু আমরা এভরি স্যাটারডে অর্থাৎ প্রত্যেক শনিবার সকাল 7:30টাতে কিন্তু আমরা একটা করে মক টেস্ট করে থাকি, যেটা তোমাদের ডাব্লিউপি মেন যাদের রয়েছে তাদের জন্য ভেরি ইম্পর্ট্যান্ট অর্থাৎ ভেরি হেল্পফুল ক্লাস। তো যারা আগের দিনের ক্লাসটা দেখোনি অর্থাৎ স্যাটারডে যে মক টেস্টটা আমি তোমাদেরকে করিয়েছিলাম, তো যারা দেখোনি দেখে নেবে। অ্যান্ড আজকের ক্লাসের টপিক কি, আমরা যে টপিকটা কন্টিনিউ করছি সেটা হলো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, ইম্পর্ট্যান্ট একটা টপিক। তো এখান থেকে আমরা যে রুলসটা শিখেছিলাম আগের দুদিন বা আগের দিন, তো সেটা হলো তোমাদের কিভাবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হয়। তো দুটো পার্ট রয়েছে, অর্থাৎ 2 দিন আমরা শিখেছিলাম, টোটাল 20টা রুলস রয়েছে। যারা আগের দিনের ক্লাসগুলো দেখোনি ভেরি ইম্পর্টেন্ট ছিল, দেখে নেবে। এবং আজকের ক্লাসের টপিক কি, আজকে আমরা শিখবো কিভাবে অ্যাফার্মেটিভ থেকে ইন্টারোগেটিভ অর্থাৎ প্রশ্নবোধক করতে হয়। ওকে, অ্যান্ড সেই সঙ্গে কিভাবে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স থেকে অ্যাসার্টিভ সেন্টেন্সে কনভার্ট করতে পারি সেটাও আমরা শিখবো। তো ইম্পর্টেন্ট ক্লাস হতে চলেছে, অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং ক্লাস ভালো লাগলে সেই সঙ্গে লাইক করতে হবে এবং ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করতে হবে। অ্যান্ড এভরিডে সঠিক সময় ক্লাস করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে অল নোটিফিকেশান অন করতে ভুলবে না, যাতে তোমাদের কোনো নোটিফিকেশান ইস্যু না হয়। আর যারা এখনও আমাদের ফেসবুক এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি, ইজি স্টাডি সহজপাঠ লিখে সার্চ করবে এবং যুক্ত হয়ে যাবে আমাদের গ্রুপে। নিজেকে আপডেট রাখার জন্য মাস্ট টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবে, কারণ সেখানে কিন্তু সমস্ত রকম ক্লাসের লিঙ্ক প্রোভাইড করা হয়ে থাকে। চলো নেক্সট দেখে নেবো। তো এটাই আমাদের সিলেবাস ডাব্লিউপি মেনের জন্য অনেকগুলো ক্লাস আমি তোমাদেরকে ডিটেলস থেকে করিয়েছি, টোটাল 56, অর্থাৎ জেন্ডার অ্যান্ড নাম্বার, নেক্সট টেন্স, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, পার্টস অফ স্পিচ, মোডাল ভার্ব। তো এই ডিটেলস ক্লাসগুলো যারা করতে চাও তাদেরকে আমি রিকোয়েস্ট করব এই অর্থাৎ এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে যাবে এবং সেখান থেকে যে প্লেলিস্টটা রয়েছে অর্থাৎ ডাব্লিউপি ইংলিশ ক্লাস 2021, এখানে গেলেই কিন্তু এই ক্লাসগুলো পেয়ে যাবে। তো কন্টিনিউ দেখতে থাকো যারা দেখোনি বা ক্লাসগুলো করনি। সো সবাইকে গুড মর্নিং অ্যান্ড সুপ্রভাত জানিয়ে শুরু করব আজকের ক্লাস। তো চলো লেটস স্টার্ট, শুরু করা যাক। ওকে, দেখো কি বলেছে, অ্যাফার্মেটিভ থেকে কিভাবে আমরা প্রশ্নবোধক করতে পারি। তো আগের দিন যখন আমি তোমাদেরকে মক টেস্ট করিয়েছিলাম সেখানে কোশ্চেন নাম্বার 24 যেটা ছিল সেটা নিয়ে তোমাদের অনেকেরই ডাউট বা কনফিউশন ছিল। তো আই হোপ কি আজকে সেটা পরিষ্কার হবে। তো ক্লাসটা কন্টিনিউ করতে থাকো। ওকে, দেখো রুল নাম্বার 1-এ কি বলেছে, সেন্টেন্সটি যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হবে। তো প্রশ্নবোধক করার জন্য ম্যাম সেখানে আবার কেন নেগেটিভ করবো, তাই না? এটাই তো আমাদের প্রশ্ন, এটাই আমাদের কোশ্চেন ছিল কোশ্চেন নাম্বার 24-এ মক টেস্টে। তো চলো বুঝে নিই। দেখো এখানে যে এক্সাম্পল রয়েছে, ফার্স্ট, হি ওয়াজ ভেরি জেন্টেল, অর্থাৎ সে খুবই ভদ্র ছিল, তাই না? এটার মিনিং এটাই আসে, সে খুবই ভদ্র ছিল। তো এটা আমাদের হ্যাবোধক বাক্য। বাট এটাকে যদি আমরা এরকম বলি, সে কি খুবই ভদ্র ছিল, ভালো করে বুঝবে, সে কি খুবই ভদ্র ছিল। এটা তো আমাদের প্রশ্নবোধক বাক্য। বাট এটার উত্তর যখন হচ্ছে তখন কিন্তু সেটা দুটো হতে পারে, একটা হলো হ্যাঁ আর একটা হলো না। বাট তুমি যদি এই কোশ্চেনটাকে এরকমভাবে বলো, সে কি খুবই ভদ্র ছিল না, ভালো করে বুঝবে, সে কি খুবই ভদ্র ছিল না, তখন তোমার উত্তর কি আসবে? হ্যাঁ, তাই না? তখন তোমার উত্তর কি আসবে? হ্যাঁ। তো যেহেতু অ্যাফার্মেটিভ বাক্য, তো সেক্ষেত্রে আমাদের অ্যাফার্মেটিভটাকেই রাখতে হবে অ্যান্সার হিসেবে। তো সেই জন্য দেখো এখানে আমরা যখনই না যুক্ত করলাম, নট যুক্ত করলাম, তখনই কিন্তু আমাদের অ্যান্সারটা হ্যাঁ আসলো। আরও একবার আমি বলছি, মিনিংটা যেটা আসছে, হি ওয়াজ ভেরি জেন্টেল, অর্থাৎ সে খুবই ভদ্র ছিল। তো যদি আমরা প্রশ্নবোধক করি, সে কি খুবই ভদ্র ছিল, তো দুটো উত্তর আসতে পারে, একটা হলো হ্যাঁ আর একটা হলো না, অর্থাৎ নেগেটিভ আসতে পারে। তো এই জন্য কিন্তু এখানে আমরা এটাকে শুধু প্রশ্নবোধক করি না, এটাকে কিন্তু আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ করে থাকি। অর্থাৎ সে কি খুবই ভদ্র ছিল না, একটাই উত্তর আসবে যেটা হলো হ্যাঁ, অর্থাৎ অ্যাফার্মেটিভ। তো এরকমই কোশ্চেন ছিল তোমাদের মক টেস্টের 24। তো সেটা আমি পরে আসছি। তো দেখো এটাকে ইন্টারোগেটিভ করতে হলে কি করতে হবে, আমাদের ভার্ব যেটা থাকছে
অ্যাকচুয়ালি এম ইজ আর ওয়াজ ওয়ার এগুলো হলো আমাদের অক্সিলারি ভার্ব, বাট এখানে কিন্তু ওয়াজটা মেইন ভার্ব হিসেবে বসেছে। বাট যেখানেই বসুক না কেন এই এম ইজ আর ওয়াজ ওয়ার প্রশ্নবোধক করার ক্ষেত্রে সেটাকে আমরা জাস্ট সাবজেক্টের পূর্বে বসাই। তো বসাও। আর যেহেতু আমি তোমাদেরকে বললাম নেগেটিভ করতে হবে, সেই জন্য একটা নট, অর্থাৎ ওয়াজ নট, তারপর সাবজেক্ট, তারপর ভেরি জেন্টেল। নেক্সট এক্সাম্পল কি রয়েছে চলো দেখে নিই। হি ইজ নট এ গুড পারসন। দেখো এখানে কিন্তু নেগেটিভ ছিল, তো নেগেটিভ থাকলে সেক্ষেত্রে যদি আমরা প্রশ্নবোধক করতে চাই আমরা জাস্ট নটটাকে হটিয়ে দেবো, তাহলেই কিন্তু আমাদের প্রশ্নবোধক বাক্য হয়ে যাবে। তো কি করলাম, ভার্ব যেটা ছিল সেটাকে সাবজেক্টের পূর্বে বসালাম, তারপর এ গুড পারসন সেটাকেই বসিয়ে দিলাম। ওকে, ক্লিয়ার? তো ওয়াজ ওয়ার এম ইজ আর, কি বললাম, এম ইজ আর অথবা ওয়াজ ওয়ার এগুলো কিন্তু অ্যাকচুয়ালি আমাদের হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব। তো এগুলো যখন থাকে কোনো সেন্টেন্সে আর সেটাকে যদি আমরা প্রশ্নবোধক করতে চাই তো সেক্ষেত্রে আমাদের কি করতে হয়, সাবজেক্টের পূর্বে এগুলোকে বসিয়ে দিতে হয়। বাট এখানে কিন্তু ওয়াজ অথবা ইজ যেটা সেটা কিন্তু মেইন ভার্ব হিসেবেই ছিল। ওকে, এবার আসি কোশ্চেন নাম্বার 24। এরকম ছিল তোমাদের এভরিওয়ান নোজ হিম, তাই না? তো এটাকে আমাদের ইন্টারোগেটিভ এবং সেই সঙ্গে নেগেটিভও করতে হবে, অর্থাৎ অ্যান্সারটা এরকম আসবে, যেহেতু ভার্বের সঙ্গে এস বাই এস রয়েছে সেই জন্য একটা ডাজ আসবে, তারপর একটা নট আসবে, তারপর কি হবে, নটটাকে আমরা এখানেও বসাতে পারি বা এভরিওয়ানের পরেও বসাতে পারি। তো সেখানে আমি তোমাদেরকে এরকম করিয়েছিলাম ডাজ এভরিওয়ান নট, তারপর করিয়েছিলাম নো, তারপর বসিয়েছিলাম হিম। এখানে ভার্বের 1 নাম্বার রূপ বসাতে হবে, কারণ আমরা ডাজ অলরেডি ব্যবহার করে ফেলেছি ভার্বের সঙ্গে এস বাই ইএস থাকার জন্য। তো এটাই কিন্তু আমাদের অ্যান্সার। ওকে, চলো নেক্সট, রুল নাম্বার 2। কি বলেছে দেখো, অক্সিলারি ভার্ব না থাকলে, অর্থাৎ যদি শুধুমাত্র মেইন ভার্ব থাকে সেক্ষেত্রে কিভাবে আমরা প্রশ্নবোধক বাক্য করতে পারি। তো প্রেজেন্টের ক্ষেত্রে ডু অথবা ডু নট, প্রেজেন্টের অর্থাৎ প্রেজেন্টে যদি ভার্বের সঙ্গে এস বাই এস থাকে সেক্ষেত্রে ডাজ অথবা ডাজ নট, আর পাস্ট থাকলে ডিড অথবা ডিড নট। চলো এক্সাম্পল দিয়ে বুঝে নিই। অ্যাফার্মেটিভে কি বলেছে, হি প্লেজ ফুটবল, এটা আমাদের মেইন ভার্ব আর মেইন ভার্বের সঙ্গে এস যুক্ত ছিল। তো এস যুক্ত হলে সেক্ষেত্রে ডাজ অথবা ডাজ নট, এটা যেহেতু আমাদের অ্যাফার্মেটিভ হ্যাবোধক ছিল তো সেক্ষেত্রে আমাদের ইন্ট্রোগেটিভ আবার সেই সঙ্গে কি করতে হবে, নেগেটিভ করতে হবে, অর্থাৎ একটা নটকেও আনতে হবে, তাই না? তো এখানে আমরা যেহেতু ভার্বের সঙ্গে এস বাই ইএস রয়েছে তো সেক্ষেত্রে আমরা ডাজ নটের ব্যবহার করব, যেহেতু নেগেটিভ। তো ডাজ নট ব্যবহার করলাম, সাবজেক্ট বসালাম, মেইন ভার্বের 1 নাম্বার রূপ বসালাম, ফুটবল যেটা ছিল সেটাকে বসিয়ে দিলাম। নেক্সট রোল কি রয়েছে দেখো, অ্যাফার্মেটিভ, দে ডিড নট প্লে ফুটবল ইয়েস্টারডে। ওকে, তো অ্যাকচুয়ালি এটা কিন্তু আমাদের নেগেটিভ বাক্য রয়েছে, এটা অ্যাকচুয়ালি আমাদের কি নেগেটিভ বাক্য। এক সেকেন্ড, এখানে কিন্তু আমি ভুল বলে ফেলেছি, অ্যাকচুয়ালি এটা অ্যাফার্মেটিভ নয়, এটাকে অ্যাসার্টিভ যদি আমি লিখি তাহলেই কিন্তু বেটার হবে। ওকে, অ্যাসার্টিভ অর্থাৎ বর্ণনামূলক বাক্য। তো এটা কিন্তু আমাদের নেগেটিভ বাক্যই ছিল, অ্যাসার্টিভের নেগেটিভ ছিল, এখানে অ্যাফার্মেটিভটা ভুল। ওকে, চলো নেক্সট। তো যেটা বলছিলাম অ্যাকচুয়ালি এটা হলো আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স, বিবৃতি বা বর্ণনামূলক বাক্য, তার নেগেটিভ, অ্যাসার্টিভের নেগেটিভ। তো যদি নেগেটিভ থাকে সেক্ষেত্রে আমরা কিভাবে অ্যাফার্মেটিভ করব, জাস্ট নটটাকে হটিয়ে দাও, অর্থাৎ হেল্পিং ভার্ব যেটা রয়েছে সেটাকে সাবজেক্টের পূর্বে বসাও, সাবজেক্ট বসাও, ভার্বের 1 নাম্বার রূপ বসাও, ফুটবল অর্থাৎ রেস্ট পার্ট যেটা রয়েছে সেটাকে বসিয়ে দাও, ফুটবল ইয়েস্টারডে। তো এটা কিন্তু ভেরি ইজি। দেখো এগুলো কিন্তু হ্যাবোধক বাক্য ছিল, সেখান থেকে আমরা প্রশ্নবোধক করার জন্য ইন্টারোগেটিভ নেগেটিভ করেছি। আর যদি অ্যাসার্টিভের নেগেটিভ থাকে অর্থাৎ বর্ণনামূলক বাক্যের নেগেটিভ থাকে সেক্ষেত্রে জাস্ট নটটাকে বাদ দিয়ে দিলেই কিন্তু সেটা আমাদের প্রশ্নবোধক বাক্য হয়ে যায়। আর হেল্পিং ভার্ব যেটা থাকে সেটাকে আমরা সাবজেক্টের পূর্বে বসাই। ক্লিয়ার? তো যদি কোনো ডাউট বা কনফিউশন থেকে থাকে সেক্ষেত্রে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদেরকে রিপ্লাই করবো। চলো নেক্সট, রুল নাম্বার 3। কি বলেছে দেখো, নেভার থাকলে সেক্ষেত্রে কিন্তু আমরা এভারের ব্যবহার করে থাকি। তো এটাও আমাদের অ্যাফার্মেটিভ নয়, এটা কিন্তু আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স। তো এগুলো টাইপিং মিস্টেক করে ফেলেছি। দেখো কি বলেছে, আই নেভার ড্রিঙ্ক টি, ভার্বের 1 নাম্বার রূপ। তো ভার্বের 1 নাম্বার রূপ থাকলে সেক্ষেত্রে আমরা ডু এর ব্যবহার করি, অর্থাৎ এখানে যদি শুধুমাত্র ভার্বের 1 নাম্বার রূপ থাকে সেক্ষেত্রে ডু অথবা ডু নট। তো এখানে যেহেতু নেভারটা নেগেটিভ ছিল তো সেক্ষেত্রে আমরা আর নটের ব্যবহার করব না, শুধুমাত্র আমরা ডু এর ব্যবহার করব প্রশ্নবোধক করার জন্য, তারপর সাবজেক্ট, আর নেভারের পরিবর্তে এভার, তারপর ড্রিঙ্কটি যেটা ছিল সেটাকে বসিয়ে দাও। আই হোপ কি বুঝতে পারলে। চলো নেক্সট, রুল নাম্বার 4।
কি বলেছে দেখো, এভরিবডি, এভরিওয়ান অথবা যদি অল থাকে সেটাকে যদি তুমি প্রশ্নবোধক করতে চাও তো কিভাবে স্টার্ট করবে? দুরকমভাবে করা যেতে পারে। একটা হলো হু দিয়ে স্টার্ট করতে পারো, বা আরেকটা যেটা ডু নট, ডাজ নট অথবা ডিড নট। তো এখানে যেটা রয়েছে, যে রুলটা আমি তোমাদেরকে বলেছি, সেটা হলো হু এর পর ডু নট, ডাজ নট অথবা ডিড নট। চলো এক্সাম্পল দিয়ে বুঝে নেব। দেখো কি বলেছে, এভরিবডি উইশেস টু বি হ্যাপি, অর্থাৎ প্রত্যেকেই চায় খুশি থাকতে। তো এভরিবডি যেহেতু রয়েছে সেক্ষেত্রে আমরা কি দিয়ে স্টার্ট করব? হু দিয়ে। তো হু দিয়ে স্টার্ট করলাম। আর এখানে যেহেতু ভার্বের সঙ্গে এস বাই এস রয়েছে সেই জন্য আমাদেরকে কি করতে হবে? এস বাই এস থাকলে সেক্ষেত্রে আমরা ডাজের ব্যবহার করব। আর এটা যেহেতু অ্যাফার্মেটিভ সেন্টেন্স ছিল তো প্রশ্নবোধক করার জন্য একটা নেগেটিভ করতে হবে, অর্থাৎ ডাজন্ট। তারপর উইশ অর্থাৎ ভার্বের 1 নম্বর রুল টু বি হ্যাপি। তো এটাকে কিন্তু আমরা আরও একভাবে করতে পারি, যেরকমটা আমি তোমাদেরকে কোশ্চেন নাম্বার 24-এ করিয়েছিলাম মক টেস্টে, এভরিওয়ান নোজ হিম, তাই না? এভরিওয়ান নোজ হিম, ভালো করে বুঝবে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমি কি করেছিলাম, ডাজকে প্রথমে এনেছিলাম, অর্থাৎ ভার্বের সঙ্গে এস বাই এস থাকার জন্য। তারপর আমাদের সাবজেক্ট যেটা ছিল সেটাকে বসিয়েছিলাম, মেইন ভার্বের 1 নম্বর রূপ বসিয়েছিলাম। ও মিডিলে একটা নট বসিয়েছিলাম নেগেটিভ করার জন্য, অর্থাৎ ইন্টারোগেটিভ নেগেটিভ করার জন্য। তারপর নো, তারপর হিম। এটাই আমি তোমাদেরকে অ্যান্সার বলেছিলাম। বাট এটাকে কিন্তু আরও একভাবে করা যায়, সেটা হলো হু দিয়ে স্টার্ট করে, অর্থাৎ হু ডাজ নট বা হু ডাজ নট, ভালো করে বুঝবে, হু ডাজ নট নো হিম, এভাবেও কিন্তু করা যায়। তো সেক্ষেত্রে যখন আমরা ডাজের ব্যবহার করি, অর্থাৎ ডাজ নটের ব্যবহার করি, তখন আমরা সাবজেক্টকে বসাই। বাট যখন আমরা হু এর ব্যবহার করি তখন কিন্তু আমরা সাবজেক্টটাকে বসাই না, অর্থাৎ এই সাবজেক্টের পরিবর্তেই আমরা কাকে ব্যবহার করি? হুকে ব্যবহার করি। বোঝাতে পারলাম? তো যদি হু ব্যবহার করো সেক্ষেত্রে টেন্স অনুযায়ী ডু নট, ডাজ নট অথবা ডিড নটের ব্যবহার করবে। পাস্ট হলে ডিড নট, আর প্রেজেন্ট হলে সেক্ষেত্রে ডু নট অথবা ডাজ নট। আর যদি হু এর ব্যবহার না করো তো সেই ক্ষেত্রে কিন্তু তোমাকে সাবজেক্টটা ব্যবহার করতে হবে ডাজের পর অথবা ডু এর পর অথবা ডিডের পর। তারপর নটকে বসাবে, তারপর ভার্বের 1 নম্বর রূপ বসাবে, তারপর অবজেক্টকে বসাবে। ক্লিয়ার হলো? এই কোশ্চেনটাও কিন্তু কেউ একজন আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে বলেছিল যে ম্যাম আমরা কি হু এর ব্যবহার করতে পারি না? করতে পারি। দুরকমভাবেই করতে পারি, যদি সেন্টেন্সটা এভরিবডি, এভরিওয়ান অথবা অল দিয়ে স্টার্ট হয়। ওকে, চলো নেক্সট রুল নাম্বার 5। কি বলেছে দেখো, এভরি প্লাস যদি নাউন থাকে তো সেক্ষেত্রে আমরা যদি প্রশ্নবোধক করতে চাই তো আমরা কিভাবে স্টার্ট করব? ফার্স্টে আমাদেরকে ইজ দেয়ার এনি লিখতে হবে, তারপর নাউনটাকে বসাতে হবে, তারপর হু, ডু নট, ডাজ নট অথবা ডিড নট। চলো এবার আমরা সেন্টেন্সটা দেখে নেবো বা এক্সাম্পলটা দেখে নেবো কি বলেছে। তো অ্যাফার্মেটিভে রয়েছে এভরি ম্যান উইশেস টু বি হ্যাপি। তো এভরি ম্যান এটাই হলো আমাদের নাউন। তো সেক্ষেত্রে আমরা ইজ দেয়ার এনি দিয়ে স্টার্ট করেছি প্রশ্নবোধক করার জন্য, নাউনটাকে বসিয়েছি, তারপর হু এর ব্যবহার করেছি। দেখো এখানে ভার্বের সঙ্গে এস বা ইএস ছিল সেই জন্য আমরা ডাজ নটের ব্যবহার করলাম। অ্যাফার্মেটিভ থাকলে যদি তুমি প্রশ্নবোধক করতে চাও সেক্ষেত্রে তোমাকে প্রশ্নবোধক তো করতেই হবে, সেই সঙ্গে না অর্থাৎ একটা নেগেটিভকেও আনতে হবে, তাই না? ইন্ট্রো নেগেটিভ যেটাকে আমরা বলে থাকি। তো এই জন্য আমরা ডাজ নটের ব্যবহার করলাম, তারপর ভার্বের 1 নম্বর রূপ টু বি হ্যাপি। চলো নেক্সট রুল নাম্বার 6। নো বডি, নো ওয়ান, নান থাকলে আমরা জাস্ট হু দিয়ে স্টার্ট করি। ওকে, দেখো কি বলেছে, নো বডি। তো দেখো নো বডি মানে কেউ না, তো এটা কিন্তু আমাদের নেগেটিভ সেন্টেন্স, তো এখানে কিন্তু আমরা অ্যাফার্মেটিভ লিখতে পারি না, অর্থাৎ এটা হলো আমাদের একটা অ্যাসার্টিভের নেগেটিভ সেন্টেন্স। এটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে। নো বডি কুড কাউন্ট মাই লাভ ফর ইউ, অর্থাৎ আমার লাভ যেটা তোমার জন্য সেটা কেউ গুনতে পারছিল না বা পারবে না, এরকম টাইপসের, তাই না? নোবডি কুড কাউন্ট মাই লাভ ফর ইউ। তো সেক্ষেত্রে আমরা কি দিয়ে স্টার্ট করব? প্রশ্নবোধক করার জন্য হু দিয়ে স্টার্ট করব। হু কুড, আর নেভার থাকলে আমি তোমাদেরকে বলেছিলাম নেভার থাকলে আমরা এভার বসাই, বাট এখানে যেহেতু নো বডি রয়েছে তো সেই জন্য কিন্তু আমাদেরকে এভারের ব্যবহার করতে হবে, অর্থাৎ নেগেটিভ থাকলে সেক্ষেত্রে এভার করতে হবে। নো বডি বা নেভার এরকম কিছু থাকলে আমরা কিসের ব্যবহার করি? এভার। হু কুড এভার, তারপর যেটা ছিল কাউন্ট মাই লাভ ফর ইউ সেটাকে বসিয়ে দিলাম। বোঝাতে পারলাম? ভালো করে বুঝবে, এটা কিন্তু অ্যাসার্টিভের নেগেটিভ ছিল, সেখান থেকে প্রশ্নবোধক করেছি সেই জন্য কিন্তু এখানে আমরা নটের ব্যবহার করিনি, বাট এই নেগেটিভের পরিবর্তে আমরা কিন্তু একটা অ্যাফার্মেটিভ অর্থাৎ এভারের ব্যবহার করেছি। ওকে, চলো নেক্সট রুল নাম্বার 7। কি বলেছে, দেয়ার ইজ নো দিয়ে যদি স্টার্ট হয়, দেয়ার ইজ নো,
তো সেক্ষেত্রে পার্সন হলে হু বসায়, আর যদি থিং বা বস্তু বোঝায় সেক্ষেত্রে কিন্তু আমরা হট দিয়ে স্টার্ট করি প্রশ্নবোধক করার জন্য। তো দেখো, দেয়ার ইজ নো ইউজ অফ দিস রুল, অর্থাৎ এই রুলের এখন কোনো ব্যবহার নেই, অর্থাৎ এটা কিন্তু আমাদের নেগেটিভ সেন্টেন্স। এটা আমাদের কি কোন সেন্টেন্স? নেগেটিভ, অ্যাসার্টিভের। তো এখন আমি রাত্রে তোমাদের জন্য ক্লাস রেকর্ড করছি, বাইরে কুকুর ডাকছে, আই হোপ কি তোমরা বুঝতে পারছো। তো নো ইস্যু, কিছু করার নেই, ওকে। তো দেখো, এটা আমাদের ছিল নেগেটিভ, তাই না? নেগেটিভ ছিল, অ্যাসার্টিভের নেগেটিভ। তো সেটাকে আমরা যদি প্রশ্নবোধক করতে চাই কিভাবে করব? এটা যেহেতু একটা রুলের কথা বলেছে, অর্থাৎ একটা থিংয়ের কথা, সেই জন্য আমরা হট দিয়ে স্টার্ট করলাম। তারপর আমাদের ভার্ব যেটা ছিল সেটাকে বসলাম, তারপর কি করলাম? দ্য ইউজ অফ দিস রুল। ওকে, চলো নেক্সট। তো এটাও কিন্তু আমাদের একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাফার্মেটিভ নয়। কি বলেছে? দেয়ার ইজ নো ম্যান হ্যাপিয়ার দ্যান সুজয়। তো এটা হলো আমাদের অ্যাসার্টিভের একটা নেগেটিভ সেন্টেন্স। তো এটাকে আমরা কিভাবে অ্যাফার্মেটিভ করব? যেহেতু এখানে পার্সনের কথা বুঝিয়েছে, সেই জন্য আমরা হু দিয়ে স্টার্ট করব, ভার্বটাকে বসাবো। তারপর যেটা ছিল দেখো, হ্যাপিয়ার দ্যান সুজয়, সেটাকেই বসিয়ে দিলাম, হয়ে গেল আমাদের প্রশ্নবোধক বাক্য। চলো নেক্সট, রুল নাম্বার 8। কি বলেছে দেখো, ইট ইজ নো দিয়ে যদি স্টার্ট হয়, ইট ইজ নো দিয়ে যদি স্টার্ট হয়, সেটাকে প্রশ্নবোধক করার জন্য আমরা কি করব? ইজ দেয়ার এনি অথবা হোয়াই দিয়ে স্টার্ট করব। ওকে, দেখো কি বলেছে। তো এটাও আমাদের অ্যাসার্টিভের নেগেটিভ বাক্য। ইট ইজ নো ইউজ অফ টকিং আনফেয়ার মিনস ইন দ্য এক্সাম। তো সেক্ষেত্রে আমরা ইট ইজ নো রয়েছে, তো সেক্ষেত্রে আমরা কিভাবে শুরু করব? হোয়াই দিয়ে। তো হোয়াই দিয়ে স্টার্ট করলাম। তারপর টেকিং যেটা, অর্থাৎ ভার্বের সঙ্গে আইএনজি যেটা ছিল, সেটার জাস্ট 1 নম্বর রূপটাকে বসিয়ে দাও। তারপর যেটা ছিল আনফেয়ার মিনস ইন দ্য এক্সাম, সেটাকে বসিয়ে দাও। বা আরও একভাবে আমরা শুরু করতে পারি, যেটা হলো ইজ দেয়ার এনি। তো লিখলাম ইজ দেয়ার এনি, তারপর যেটা ছিল ইউজ অফ দিস ল নয়, ইউজ অফ দিস আনফেয়ার মিনস ইন দ্য এক্সাম। বোঝাতে পারলাম? তো এটা কিন্তু একটু টাইপিং মিস্টেক, তো ভালো করে বুঝবে। ইজ দেয়ার এনি দিয়ে আমরা স্টার্ট করেছি, তারপর যেটা ছিল ইউজ অফ টেকিং আনফেয়ার মিনস ইন দ্য এক্সাম, এটাকেই বসিয়ে দেবো। ওকে, চলো নেক্সট, রুল নাম্বার 9। তো এখান থেকে রেস্ট পার্ট যেটা, সেটাই কিন্তু আমরা বসিয়ে দেবো ইজ দেয়ার দিয়ে স্টার্ট করলে। ইজ দেয়ার এনি ইউজ অফ টেকিং আনফেয়ার মিনস ইন দ্য এক্সাম। নেক্সট রুল নাম্বার 9। কি বলেছে? ইট ডাজ নট ম্যাটার, এটা যদি থাকে তো প্রশ্নবোধক করার জন্য আমরা কিভাবে স্টার্ট করতে পারি? হট দো অথবা ডাজ ইট ম্যাটার। তো কি বলেছে? এটাও আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স, এটা ঠিকঠাকই লিখেছি। দেখো কি বলেছে, ইট ডাজ নট ম্যাটার ইফ ইউ ফেল ইন দ্য এক্সাম। এটা কোনো ব্যাপারই না যদি তুমি ফেল করো এক্সামে। তো এরকম যদি থাকে, ইট ডাজ নট ম্যাটার দিয়ে যদি স্টার্ট হয়, আর সেটাকে যদি তোমার প্রশ্নবোধক করতে হয়, হট দো দিয়ে স্টার্ট করতে পারো। তো স্টার্ট করলাম হট দো, তারপর যেটা ছিল ইফ ইউ ফেল ইন দ্য এক্সাম, সেটাকেই বসিয়ে দাও। বা আরও একভাবে আমরা করতে পারি ডাজ ইট ম্যাটার দিয়ে। তো এরকমভাবেও করতে পারি ডাজ ইট ম্যাটার ইফ ইউ ফেল ইন দ্য এক্সাম। লাস্টে কিন্তু একটা প্রশ্নবোধক চিহ্ন হবে। কিভাবে হবে? ডাজ ইট ম্যাটার ইফ ইউ ফেল ইন দ্য এক্সাম। তো এখানে একটা জিজ্ঞাসা চিহ্ন। চলো নেক্সট। তো এই যে 9টা রুল, এটাই কিন্তু আমরা কিভাবে অ্যাফার্মেটিভ বা অ্যাসার্টিভের নেগেটিভ থেকে, ভালো করে বুঝবে, কিভাবে আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে প্রশ্নবোধক বা ইন্টারোগেটিভ করতে পারি, বা কিভাবে আমরা অ্যাসার্টিভের নেগেটিভ থেকে প্রশ্নবোধক করতে পারি। এই রুলসগুলো করলেই কিন্তু হয়ে যাবে। ওকে, চলো এবার আমরা পরবর্তী দেখে নেব কিভাবে আমরা এক্সক্লেমেটরি বা বিস্ময়সূচক বাক্য থেকে কিভাবে আমরা অ্যাসার্টিভে পরিবর্তন করতে পারি। রুল নাম্বার 1-এ কি বলেছে? যদি হট এ অথবা হট অ্যান যুক্ত এক্সক্লেমেটরি সেন্টেন্সকে অ্যাসার্টিভ করতে হয়, কি বললাম? অ্যাসার্টিভ। তো এগুলো অ্যাফার্মেটিভ আর অ্যাসার্টিভটা গুলিয়ে যায়, ভালো করে বুঝবে। অ্যাসার্টিভ মানে হলো একটা বর্ণনামূলক, অর্থাৎ যে সেন্টেন্সগুলো আমাদের কোনো কিছু বিবৃতি বা বর্ণনা দেয়। আর অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ বোধক বাক্য। তো এই বর্ণনামূলক বাক্য 2 প্রকার হয়, একটা হলো হ্যাঁ আর একটা হলো না, তাই না? তো যদি কোনো এক্সক্লেমেটরি সেন্টেন্সকে অ্যাসার্টিভ করতে হয়, তো সেটা কিভাবে করব? আর সেটা যদি হট এ অথবা হট অ্যান দিয়ে স্টার্ট হয়, তো ইট ইজ এ দিয়ে শুরু করব। আর যদি কোনো অ্যাডজেক্টিভ থাকে তার পূর্বে ভেরি ব্যবহার করব। আর যদি কোনো নাউন থাকে তার পূর্বে গ্রেট ব্যবহার করব। চলো এক্সাম্পল দিয়ে ভালো করে বুঝে নিই।
এক্সক্লেমেটরি সেন্টেন্স বা বিস্ময়সূচক বাক্যটা কি আছে, হোয়াট এ বিউটিফুল সিনারি। তো এটা দেখো আমাদের অ্যাডজেক্টিভ, তাই না? বিউটিফুল যেটা সেটা হলো আমাদের অ্যাডজেক্টিভ। তো হোয়াট এ দিয়ে স্টার্ট হয়েছে, তো ইট ইজ এ দিয়ে শুরু করব অ্যাসার্টিভ করার জন্য। এবার যেহেতু অ্যাডজেক্টিভ, তার পূর্বে একটা ভেরি ব্যবহার করব, ইট ইজ এ ভেরি, তারপর অ্যাডজেক্টিভটা বসালাম, তারপর রেস্ট পার্ট যেটা সিনারি সেটাকে বসিয়ে দিলাম, অর্থাৎ ইট ইজ এ ভেরি বিউটিফুল সিনারি। নেক্সট কি বলেছে দেখো, হোয়াট এ পিটি। তো পিটি যেটা সেটা হলো আমাদের নাউন। তো হোয়াট এ থাকলে ইট ইজ এ আমরা স্টার্ট করি, বসালাম, আর নাউনের পূর্বে গ্রেট, হয়ে গেল আমাদের অ্যাসার্টিভ, ইট ইজ এ গ্রেট পিটি। নেক্সট কি বলেছে দেখো, হোয়াট এ ফুল ইউ আর। তো এখানে দেখো ফুল যেটা সেটাও কিন্তু আমাদের নাউন, হটে দিয়ে স্টার্ট হয়েছে। তো এক্ষেত্রে কিন্তু আমরা আর ইট ইজ এ দিয়ে স্টার্ট করব না, এখানে আমরা যেহেতু পার্সন বুঝিয়েছে ইউ আর যেহেতু, তো সেটাকে দিয়েই স্টার্ট করব, ইউ আর। এবার দেখো নাউনের পূর্বে আমরা গ্রেটকে ব্যবহার করেছি, আর তার পূর্বে কিন্তু আমরা এ ব্যবহার করেছি, অর্থাৎ ইউ আর এ। যদি পার্সন বোঝায় সেক্ষেত্রে আমরা ইউ আর এ ব্যবহার করি, আদারওয়াইজ কিন্তু আমরা ইট ইজ এ ব্যবহার করি। আর অ্যাডজেক্টিভের পূর্বে ভেরি, আর নাউনের পূর্বে গ্রেট। চলো নেক্সট রুল নাম্বার 2, হুররে অথবা ব্রাভো থাকলে ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট দিয়ে আমরা কিন্তু স্টার্ট করি অ্যাসার্টিভ করার জন্য। চলো এক্সাম্পল, হুররে উই হ্যাভ ওন দ্য গেম। কি মজা, আমরা খেলাটা জিতে গেছি, তাই না? তো এটা একটা আনন্দের বিষয়, সেই জন্য আমরা অ্যাসার্টিভ করার জন্য ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট এইটুকু ব্যবহার করি, তারপর যেটা থাকে উই হ্যাভ ওন দ্য গেম সেটাকেই বসিয়ে দিই। নেক্সট রুল নাম্বার 3, অ্যালাস। অ্যালাস কথার অর্থ কি, হাই বা দুঃখ বোঝাতে কিন্তু আমরা অ্যালাস কথাটা ব্যবহার করে থাকি, তাই না? তো এটা আমরা কিভাবে শুরু করব অ্যাসার্টিভ করার জন্য, ইট ইজ এ ম্যাটার অফ সরো অথবা গ্রিফ, তারপর দ্যাট। অ্যালাস হি হ্যাজ ফেল, হাই সে ফেল করেছে, তাই না? তো কিভাবে শুরু করব, ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট হি হ্যাজ ফেইল্ড। ওকে, চলো নেক্সট রুল নাম্বার 4। রুল নাম্বার 4 কি বলেছে দেখো, হ্যাড অথবা ওয়ার অথবা ইফ অথবা যদি উড দ্যাট থাকে, অর্থাৎ এটা যদি আমাদের কোনো এক্সক্লেমেটরি সেন্টেন্সের শুরুতে থাকে, সেক্ষেত্রে যখন আমরা অ্যাসার্টিভ করি আমরা কিন্তু আই উইশ, তারপর সাবজেক্ট বসাই, ওকে, তারপর আমরা ওয়ার অথবা হ্যাড বসাই, তারপর আমরা রেসপার্ট বসাই। সাবজেক্ট এগেইন, অর্থাৎ এখানে দুবার আমরা কিন্তু সাবজেক্ট বসাই, ভালো করে বুঝবে। আই উইশ, সাবজেক্ট এগেইন, ওয়ার অথবা হ্যাড, তারপর রেসপার্ট। দেখো এক্সক্লেমেটরি সেন্টেন্সে কি বলেছে, হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড। হ্যাড কথার অর্থ হলো থাকতো, যদি আমার পাখির মতো ডানা থাকতো। তো এটা আমাদের এই যে এক্সক্লেমেটরি চিহ্ন রয়েছে বিস্ময়সূচক বাক্য। তো এটাকে যদি তুমি অ্যাসার্টিভ করতে চাও কিভাবে করতে হবে, প্রথমে তো আই উইশ বসাতে হবে, তারপর সাবজেক্টটাকে আবার বসাতে হবে। এই জন্য এখানে লিখেছি সাবজেক্ট এগেইন, অর্থাৎ প্রথম যে সাবজেক্টটা সেটাই বসাতে হবে। তো বসালাম, তারপরে এই যে হ্যাডটা ছিল সেটাকে বসিয়ে দাও, দ্য উইংস অফ এ বার্ড। নেক্সট এক্সাম্পল কি রয়েছে, ওয়ার আই এ বার্ড, যদি আমি পাখি হতাম। তো এটাকে আমরা এরকমভাবেও বলে থাকি, ইফ আই ওয়ার এ বার্ড, ইফ আই ওয়ার এ বার্ড। বাট এটা কিন্তু আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স, আর এটা কিন্তু আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্স, এই জন্য কিন্তু ওয়ারটাকে ফার্স্টে ব্যবহার করা রয়েছে, ওয়ার আই এ বার্ড, তাই না? তো এটাকে যদি আমরা করতে চাই আই উইশ দিয়ে স্টার্ট করতে পারি, আই উইশ আই ওয়ার এ বার্ড, বা ইফ আই ওয়ার এ বার্ড, এরকমভাবেও ব্যবহার করা যেতে পারে। যদি এরকম থাকে ইফ আই ওয়ার ইয়ং এগেইন, ইফ আই ওয়ার ইয়াং এগেইন, তো সেক্ষেত্রে ইফ দিয়ে যদি স্টার্ট হয় তো আই উইশ দিয়ে শুরু করো, তারপর আই আবার সাবজেক্টকে বসাও, ওয়ার যেটা ওয়ার ইয়াং এগেইন সেটাকে বসিয়ে দাও। নেক্সট এক্সক্লেমেটরি সেন্টেন্স কি বলেছে, যদি উড দ্যাট দিয়ে স্টার্ট হয় তাহলে কি সেম, অর্থাৎ কি বলেছে এখানে দেখো, উড দ্যাট আই কুড বি এ চাইল্ড, অর্থাৎ আমি যদি একটা শিশু হতে পারতাম। তো সেক্ষেত্রে আই উইশ দিয়ে স্টার্ট করতে হবে, সাবজেক্ট এগেইন বসাতে হবে, কুড অর্থাৎ আই কুড বি এ চাইল্ড যেটা রেস্ট পার্ট সেটাকে বসিয়ে দাও। তো হয়ে গেল আমাদের এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ। এবার আসি, এটা কিন্তু ইফ আই ওয়ার এ বার্ড, এটা কিন্তু আমাদের অ্যাকচুয়ালি একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স, ওকে। তো এখানে যেটা আমি তোমাদেরকে বলছিলাম, এই যে আই উইশ আই ওয়ার এ বার্ড, এটা কিন্তু আমাদের অ্যাসার্টিভ, বাট যদি তুমি ইফ দিয়ে স্টার্ট করো সেটা কিন্তু অ্যাকচুয়ালি যেটা হয় সেটা হলো এক্সক্লেমেটরি সেন্টেন্স হয়, সেটা কিন্তু অ্যাসার্টিভ নয়। আমি একটু ভুল বলে ফেলেছি মেবি। তো ইফ আই ওয়ার এ বার্ড, যদি তুমি ইফ দিয়ে স্টার্ট করো তাহলে সেটা কিন্তু এক্সক্লেমেটরি, বাট যদি তুমি আই উইশ দিয়ে স্টার্ট করো তাহলে কিন্তু সেটা আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সে চেঞ্জ হয়ে যায়। ক্লিয়ার?
তো আরও একবার বলছি, যদি কোনো সেন্টেন্সের শুরুতে হ্যাড অথবা ওয়ার অথবা ইফ অথবা উড দ্যাট থাকে, এরকম ধরনের সেন্টেন্সকে যদি তুমি অ্যাসার্টিভ করতে চাও, আই উইশ প্রথমে ব্যবহার করতে হবে, সাবজেক্টটাকে আবার ব্যবহার করতে হবে, তারপর ওই যে হ্যাড থাকুক বা ওয়ার থাকুক যেটা থাকবে সেটাকে বসাতে হবে, আর তারপর রেস্ট পার্টকে বসালেই কিন্তু আমাদের এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভে চেঞ্জ হয়ে যায়। ওকে, তো আজকের ক্লাস এই পর্যন্ত। আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে হবে এবং প্রচুর পরিমাণে ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করতে হবে। শুধু ফ্রেন্ডস নয়, যদি বাড়িতে কোনো ছোট ভাই বোন থাকে যারা মাধ্যমিক লেভেলে রয়েছে বা হায়ার সেকেন্ডারি এইচএস বা মাধ্যমিক এক্সাম যাদের রয়েছে, তো তাদের কাছে কিন্তু এই টপিকটা কঠিন মনে হতে পারে, অর্থাৎ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। তো এই যে রুলসগুলো আমি তোমাদেরকে শেখালাম, অ্যাফার্মেটিভ থেকে কিভাবে নেগেটিভ করতে হয়, বা অ্যাফার্মেটিভ থেকে কিভাবে ইন্ট্রোগেটিভ করতে হয় প্রশ্নবোধক, বা অ্যাসার্টিভের নেগেটিভ থেকে কিভাবে আমরা প্রশ্নবোধক করতে পারি, বা আবার আর একটা যেটা আমি তোমাদেরকে শেখালাম যেটা হলো এক্সক্লেমেটরি সেন্টেন্স থেকে কিভাবে আমরা অ্যাসার্টিভ করতে পারি। তো এই রুলসগুলো কিন্তু এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওকে, তো যারা ক্লাসগুলো দেখোনি সুন্দরভাবে, অর্থাৎ প্রথম থেকে শেষ পর্যন্ত, তো তাদের কাছে আমি আরও একবার রিকোয়েস্ট করব, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং রুলস যেগুলো আমি তোমাদের করিয়েছি খাতায় নোট ডাউন করবে এবং বারবার করে রিভিশন দিতে থাকবে। আর ছোটো ভাই বোন থাকলে বাড়িতে অবশ্যই শেয়ার করে দিও। ওকে, আর আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখতে আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হবে। ক্লাস লিঙ্ক অর্থাৎ সমস্ত রকম ক্লাস লিঙ্ক পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবে। তো সেখানে ম্যাথ, রিজনিং, জিকে এবং ইংলিশের লিঙ্ক প্রোভাইড করা হয়ে থাকে। তো কিভাবে যুক্ত হবে, ইজি স্টাডি সহজপাঠ লিখে সার্চ করে আমাদের গ্রুপে যুক্ত হয়ে যাবে। আর স্যাটারডে আমি কিন্তু তোমাদেরকে একটা মক টেস্ট করিয়েছিলাম, তো ইম্পর্টেন্ট মক টেস্ট ছিল তোমাদের জন্য, বিশেষ করে যারা ডাব্লিউবিপি মেন এক্সাম দিতে চলেছো তাদের জন্য। ওকে, তো এখানেই কিন্তু আমি আপাতত ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের যে টপিকটা সেটা এন্ড করছি। এরপর তোমরা কোন টপিকে ক্লাস করতে চাও সেটা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো। আর আগামীকাল টুয়েসডে, তো আগামীকাল তোমাদের ক্লাস অফ থাকতে পারে। যদি অফ থাকে তো সেক্ষেত্রে আমি টেলিগ্রাম গ্রুপে মেসেজ করে দেবো। ওকে, আর যদি নাও থাকতে পারে আবার, অর্থাৎ আমি তোমাদেরকে ক্লাস করাতে পারি বা নাও করাতে পারি, একটু কনফিউশন রয়েছে, মেবি অফ থাকতে পারে। ওকে, তো একটু দেখে নিও। সো থ্যাংকস ফর ওয়াচিং, সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। আর যারা আজকে ফার্স্ট টাইম ক্লাস করলে, যদি ক্লাস করে ভালো লাগে সেক্ষেত্রে লাইক করতে হবে, ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করতে হবে, অ্যান্ড চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করা না থাকে তো সেক্ষেত্রে সাবস্ক্রাইব করে রাখতে হবে ফর মোর আপডেটস অ্যান্ড লাইভ ক্লাসেস। ওকে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে অর্থাৎ 7:30 AM। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের খেয়াল রেখো, অ্যান্ড ফাইনালি লেটস লার্ন উইথ হ্যাপিনেস। আর হ্যাঁ, যদি ডিটেলস ক্লাস করতে চাও, অর্থাৎ 2021-এ আমরা যে টোটাল 56টা ক্লাস করেছিলাম, বিশেষ করে টেন্স আর ভয়েস চেঞ্জ, এই দুটো টপিক কিন্তু তোমাদের ডাব্লিউবিপি মেনের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো যারা করোনি ক্লাসগুলো খুব সুন্দরভাবে করিয়েছি, অবশ্যই দেখে নিতে পারো ক্লাসগুলো। তো কিভাবে দেখবে, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে যাবে, সেখান থেকে ডাব্লিউইপি ইংলিশ ক্লাস 2021 যে প্লে লিস্টটা রয়েছে বা প্লে লিস্টে গিয়েও চেক করতে পারো। ওকে, তো সেখান থেকে এই 56টা ক্লাস পেয়ে যাবে। অনেকেই দেখেছি পুরোনো ক্লাসগুলো দেখছো। ওকে, তো দেখে আমার খুব ভালো লাগছে যে আমি তোমাদেরকে বারবার করে বলছি, অর্থাৎ যে টপিকগুলো টেন্স আর একটা হলো ভয়েস চেঞ্জ, কারণ এবার আমাদের প্রচুর কোশ্চেন এসেছে ন্যারেশন থেকে। তো তোমাদের ডাব্লিউইপিতে ন্যারেশন থেকে কোশ্চেন দিতেও পারে, নাও দিতে পারে, তাই না? বাট আমাদের শিখে রাখতে হবে। তো এই টপিকগুলো কিন্তু তোমাদের এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। যারা ক্লাসগুলো করনি অবশ্যই করে নেবে, আর কিছু বলার নেই। সো ওয়ান্স এগেইন থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হচ্ছে নেক্সট দিন। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই। আর একটা জিনিস, আগামীকাল ক্লাস অফ থাকতে পারে, বাট একবার জাস্ট চেক করে নিও। ওকে, আর যদি অফ রাখি তো সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে কমিউনিটিতে পোস্ট করে দেবো অথবা টেলিগ্রাম গ্রুপে জানিয়ে দেবো। চলো টাটা, বাই।